বিজিবি বিএসএফ বৈঠকের যে বিষয়গুলি এজেন্ডাগুলি আছে বিজিবির পক্ষ থেকে, আমি সেই এজেন্ডার কয়েকটি বিষয় উল্লেখ করতে চাই। সীমান্তের ১৫০ গজের মধ্যে বিএসএফ এর যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বন্ধ রাখার একটি দাবি আছে। বাংলাদেশের আকাশসীমায় ভারতীয় ড্রোন ও হেলিকপ্টারের অনুপ্রবেশ রোধ করা, সীমান্তবর্তী এলাকায় পরিবেশগত বিপর্যয় রোধে ত্রিপুরার শিল্প বর্জ্য পরিশোধনের জন্য ইটিপি স্থাপনের খরচ ভারতীয় কর্তৃপক্ষকে বহনের প্রস্তাব। ভারতের সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের সীমান্ত নিয়ে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধের জন্য ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা। পাটগ্রাম দহগ্রাম আঙ্গরপোতা অপটিক্যাল ফাইবার স্থাপনের জন্য ৩ বিঘা করিডোর ব্যবহারের বিষয়টি, মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা। আপনার কাছে কি মনে হয় এই? আমি তো আপনার, হ্যাঁ বলেন। জি, আপনার এই কথার মধ্যে থেকে আমি দুইটা তথ্য জানতে পারলাম যেটা আমি আগে জানতাম না। আপনার এই কথার এই ইয়েতে বিজিবি যেগুলো করতে যাচ্ছে তার মধ্যে যেটা জানতাম না সেটা হচ্ছে যে আমাদের সীমান্তের আকাশ সীমা যে ওদের ড্রোন এবং ওদের হেলিকপ্টার যে ধরেন অন্তত নিয়মিতভাবে না হলেও অনেকবার, যেটা মনে হচ্ছে একবার বা দুইবারের কথা নয়, বারবার যে লঙ্ঘন করছে এইটা নিয়ে কিন্তু আমি কোনো রিপোর্টিং তেমন দেখেছি বলে আমার মনে পড়ছে না। সুতরাং এটা কিন্তু আমার কাছে একটা নতুন। আমরা কিছু ড্রোন পড়তে দেখেছি সীমান্ত এলাকায়, এরকম ড্রোন নিশ্চয়ই পড়তে খবর দেখেছেন, যে কিন্তু পড়ে আছে, সেই পড়ে নিয়ে মানুষ উল্লাস করছে আর কি, এরকম ঘটনা। হ্যাঁ, তো তাহলে এই ড্রোন তার মানে এই কোন ধরনের ড্রোন, তারা কোন ধরনের ইনফরমেশন নিতে চাচ্ছে, কোন ধরনের তথ্য চাচ্ছে, কোন সময় তারা এটা ব্যবহার করে, তাদের এটার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেটার পরিবর্তে আমাদের কাউন্টার মেজার কি কি আছে, আমরা আমাদের ড্রোন ইয়ে করছি কিনা। আমরা জানি যে ওখানে 400টা ফেন্সিডিল ফ্যাক্টরি, মানে বলা হয় যে 400 থেকে 500-র মধ্যে ফেন্সিডিল ফ্যাক্টরি আছে। এখন আমাদেরও কি এগুলো দেখা উচিত না? আমাদের কি এগুলো ফুটেজ নেওয়া উচিত না? আমরা কি আমাদের আকাশসীমার মধ্যে থেকে সীমান্তকে দেখতে পাচ্ছি কিনা, এগুলো আমি জানি না। সুতরাং বিজিবির এই বিষয়টা আমি জানতাম না। আর হেলিকপ্টার যদি আপনার আকাশসীমা লঙ্ঘন করে বারবার, এবং আপনি যদি সেটার আপনি যদি ইয়ে না করেন, আপনি যদি প্রতিবাদ না করেন এবং প্রতিরোধ না করেন, তাহলে আমি বলবো যে আমার মনে পড়ছে যে আপনার আজকে থেকে 4-5 বছর আগে বোধহয়, বা 3-4 বছর আগে শেখ হাসিনার সময় ওই আরাকান আর্মি বা মিয়ানমার আর্মি, সেই সময় আপনারা আমাদের 25 বার আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল। এবং সেই সময় শেখ হাসিনা আমাদেরকে একবারও কিন্তু আমাদের আকাশসীমা সার্বভৌমত্ব, আকাশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব রক্ষার জন্য কিচ্ছু করেননি। এবং আমার মনে আছে যে এরপর উনি বলেছিলেন যে ভাগ্য ভালো বেঁচে গেছি, যুদ্ধ লাগেনি, এরকম ওনার একটা কথা ছিল। কারণ উনি বাঙালিদেরকে মারার জন্য ওনার বেশি ইচ্ছা করে ইয়েতে বিদেশিদের সাথে ফাইট করার থেকে। সো এখন কথা হচ্ছে যে ওইখানে যেরকম হয়েছে, তাহলে বাংলাদেশ নতুন এখন সরকার এসেছে, নতুন বিপ্লব হয়েছে, নতুন সরকার এসেছে, তারা আমাদের সার্বভৌমত্ব কতটুকু দেখবে এবং কি করছে সেটা নিয়ে মানে আমার কাছে খুব বড় ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমার কাছে নতুন, সেটা হচ্ছে যে এই যে বর্জ্য ইটিপি, অর্থাৎ তার মানে ত্রিপুরার ওখানে তারা শিল্প প্রক্রিয়াজাতকরণের সময় যে বর্জ্য হয় আপনার উৎপাদিত হয়, সেই বর্জ্য পানি দিয়ে চলে আসছে, এবং এই পানিটা আসছে বাংলাদেশে, কারণ আমরা আপনার ভাটিতে। সুতরাং আমাদের এখানে আসছে। এখন এই জন্য বিজিবি বলছে যে আমি এভাবে ধরে নিচ্ছি যে তোমরা ইটিপি ওখানে স্থাপন করো, যাতে তোমরা দিবা, যাতে আমাদের এখানে এই মানে আপনার কন্টামিনেটেড এই পানি, মানে দূষিত পানিটা না আসে। তার মানে এতদিন ধরে কিন্তু দূষিত পানি আসছে, এবং এই দূষিত পানি আমরাই কিন্তু এই দূষিত পানি ব্যবহার করছি, এবং আমরা এটার কিন্তু ফলভোগ করছি। সুতরাং আমার কাছে এটাও আরেকটা নতুন খবর ছিল। এই খবরটা আমাদের আগেও গণমাধ্যম যদি আমাদেরকে দিতেন তাহলে ভালো হতো প্রথম দিকে। আমি আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে রুবেল ভাইয়ের কাছে আসতে চাই। রুবেল ভাই, এই যে আলোচনার যে এজেন্ডাগুলো, আপনার কাছে কি মনে হয় এইগুলোর কূটনৈতিক সমাধান আসলে কিভাবে সম্ভব? ডিজি পর্যায়ে আলোচনার মাধ্যমে কি এগুলো কমানো সম্ভব, নাকি আসলে দুই পর্যায়ে রাখলে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনার প্রয়োজন? আসলে এটা রাজনৈতিক এবং কূটনৈতিক ভাবেই হচ্ছে সমস্যার সমাধান করতে হবে। এটা শুধু বিএসএফ বা বিজিবির প্রধান বা কর্তাদের আলোচনার মধ্যে দিয়ে কোনোদিনই সম্ভব না, সমাধান করা সম্ভব না আর কি। তবে এটা আমাদের হচ্ছে একটু আমার কাছে মনে হচ্ছে যে এই অ্যাপ্রোচটা হচ্ছে একটু নতুনত্ব রয়েছে, এবং এর মধ্যে এক ধরনের নতুন মানে রয়েছে, সাহসিকতাও রয়েছে, পেশাদারিত্ব রয়েছে। আমরা সাধারণত এরকম ব্যাপারগুলো দেখি না। অনেক সময় দেখা গেছে যে সব কিছুতে এক ধরনের ডিফেন্সিভ রোল আমরা অতীতে প্লে করতাম আর কি।
সেই জায়গায় এটা চোখে চোখ রেখে কথা বলা ঠিক বলবো না, তবে এটা হচ্ছে যে আমি প্রথমত মনে করেছি যে এই বৈঠকটা হতে যাচ্ছে যে শুধুমাত্র বলা যে তোমরা এভাবে পুশিন করো না, পুশব্যাক এটা নিয়ে হচ্ছে তাদের আলোচনা থাকবে। কিন্তু এখানে যে হচ্ছে বাংলাদেশ থেকে আরো 4টা চমৎকার বিষয় উত্থাপন করেছে তাদের বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের অধিকারকে নিয়ে বিজেপি, এটা নিঃসন্দেহে হচ্ছে ধন্যবাদ পাওয়ার একটা বিষয় রয়েছে বিজেপি কর্তৃপক্ষের। তবে এখন ফলাফলটা কি হবে, ফলাফলটা আসলে আমাদের হাতে না, বিজেপির হাতেও না। ফলাফলটার ক্ষেত্রে হচ্ছে এটা বাইল্যাটারাল উদ্যোগ যেমন থাকতে হবে আর কি, পলিটিক্যাল উদ্যোগ থাকতে হবে, সরাসরি হচ্ছে মন্ত্রী পর্যায়ে আলোচনা থাকতে হবে, রাজনৈতিক পর্যায়ে আলোচনা থাকতে হবে, এবার একই সাথে কিছু কিছু বিষয় আমার মনে হয় মাল্টিফ্যাক্টরিয়াল ব্যাপার আছে। হ্যাঁ, এটা খুবই আন্তর্জাতিক ব্যাপার রয়েছে আর কি। এখানে পরিবেশের প্রশ্ন আসছে এবং এখানে হচ্ছে সব কিছু মিলায় আমাদের ইস্যুগুলো শুধুমাত্র দ্বিপাক্ষিক জায়গায় রেখে আমরা মনে হয় না সমাধানটা করতে পারবো। তো এই জায়গাটা হলো নিঃসন্দেহে আগের আমাদের যে আলোচনা ছিল আগের রাউন্ডে আলোচনা আমরা দেখেছি যে ভারতের যে রাজনৈতিক দল, যে শাসক দল এখন ক্ষমতায় রয়েছে, সেই শাসক দল উত্তেজনা তৈরি করতে চায় এবং এটা খুব চমৎকার একটা জিনিস আমাদের আলোচনা উঠে এসছে এবং সাকিব ভাই যেটা বলেছেন যে হচ্ছে, এবং এটা খুবই সত্য ঘটনা। দেখেন এখন ভারতের সরকার, এখন হচ্ছে গিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার সবচেয়ে বেশি বিব্রত পরিস্থিতি কী নিয়ে, সে একটা আতঙ্কে তারা রীতিমতো আতঙ্কিত, ঠিক আছে? অর্থাৎ ওখানকার তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের নতুন একটা তরঙ্গ তৈরি হয়েছে, ককরোচ জনতা পার্টি আর কি। ককরোচ জনতা পার্টি নিয়ে দেখা গেল যে বিজেপি বলতো যে আমরা সবচেয়ে বড় পার্টি, আমাদের সবচেয়ে বেশি ফলোয়ার্স, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার্স হচ্ছে বিজেপিতে, কোনো রাজনৈতিক দল এসব। হ্যাঁ, ককরোচ জনতা পার্টি কয়েকদিনের মধ্যে তার ফেসবুকে ফলোয়ার বা টুইটারের ফলোয়ার পার হয়ে গেছে বিজেপিকে নিয়ে, এখন বিজেপি ভয় কাঁপতেছে আর কি। তো এরকম নানান ইস্যুর কারণেই তো সেখানে বেকারত্বের কারণে সেখানে ধরেন মেডিকেল পরীক্ষার কোশ্চেন র্যান্ডমলি সেখানে ফাঁস হয়ে যায়, নিট পরীক্ষার কোশ্চেন, এবং সেখানে নানান ব্যাপার রয়েছে। এই সমস্ত ব্যাপার স্যাপার, দুর্নীতি বলেন বা টাকা পাচার বলেন, আপনার হচ্ছে গিয়ে শেয়ার বাজার, মূল্যস্ফীতি, সব কিছু মিলায় সেখানকার হচ্ছে গিয়ে সরকার খুবই নাকাল অবস্থায় আছে। সেই নাকাল অবস্থায় সেই সরকার কখনোই হচ্ছে বাংলাদেশের সাথে একটা উইন উইন সিচুয়েশনের সত্যিকার একটা পজিটিভ একটা ডেমোক্রেটিক ডিপ্লোম্যাসি যে করবে বাংলাদেশের সাথে, সেটা কিন্তু আমরা আশা এখন করতে পারি না। ওটা তো এই শাসক দল বিজেপির কাছ থেকে বাংলাদেশ আশা করতে পারে না। ফলে বাংলাদেশকে সাপও ভাঙা যাবে না, মানে সাপও মারতে হবে, এই প্রবলেমগুলো সলভ তাকে করতে হবে, লাঠিও ভাঙা যাবে। তার যে তারা হলো প্রভোকেশন দেবে, শুভেন্দুর মতো মানুষরা প্রভোকেশন দেবে, সেই প্রভোকেশনে আমরা খুব বুঝে সুঝে আমাদের প্রভোকেশনকে মোকাবেলা করতে হবে। সোশ্যাল মিডিয়ায়, ভারতের সোশ্যাল মিডিয়ায় যে বাংলাদেশ সীমান্ত নিয়ে যে অপপ্রচার বা বিভ্রান্তিকর যে তথ্যগুলো ছড়ানো হয়, যেটি বিজিবির পক্ষ থেকেও সেই দাবি তোলা হবে 4 দিনের যেই সম্মেলন বৈঠকে, সেটা আসলে কিভাবে মোকাবেলা করা সম্ভব? ভারত কি বন্ধ করবে বাংলাদেশের সম্পর্কে, বিশেষ করে সীমান্ত সম্পর্কে অপপ্রচার? আসলে আপনার ভারত বলতে আমি ভারতের বর্তমান শাসক দলকেই বুঝতেছি, ঠিক আছে? তারই একটা ক্যারেক্টার একরকম আর কি। সেই ক্যারেক্টারের সেই দল যারা হচ্ছে বলে যে তাদের মানুষদেরকে এখন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে লেখাপড়া করায় আর কি, তারা রাজনীতিকে, দেশের ইতিহাসটাকে সব কিছু তারা বদল করে দেওয়ার চেষ্টা করতেছে আর কি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর কি। মানুষকে যা ইচ্ছা তাই বোঝানোর চেষ্টা করতেছে এবং হচ্ছে অনেক ক্ষেত্রে, কতক ক্ষেত্রে তারা ব্যাপক ব্যাপক সফলতা অর্জন করতেছে আর কি। ফলে এই সোশ্যাল মিডিয়াতে বিজেপি, আরএসএস এরা যেই রকম হচ্ছে গ্রিপ তাদের দেশে তৈরি করছেন এবং তাদের দেশের যে মূলধারার মিডিয়াগুলো ছিল সেগুলাও দেখা গেছে তাদের সেই ধর্নাঢ্য সেই আদানি, আম্বানি এদেরকে দিয়ে এমন এক সিচুয়েশন তৈরি করে ফেলছে, মূলধারার মিডিয়াও মোটামুটি গদি মিডিয়া হয়ে গেছে। ফলে মূলধারার মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া দুটোই এখন হচ্ছে আসলে সত্য থেকে, বাস্তবতার থেকে এবং সাংবাদিকতার যে মূল একটা মহান স্রোত ছিল এবং ভারতের যে একটা ঐতিহ্য ছিল সাংবাদিকতা নিয়ে, যা বলা হয়তো যে জার্নালিজমকে তাদের দেশের 5ম স্তম্ভ বলা হয়তো তাদের গণতন্ত্রের, ওই স্তম্ভ অলরেডি ভেঙে গেছে। তাদের গণতন্ত্রের 5ম স্তম্ভ ভেঙে তারা ছুঁড়ে ফেলছে এই বিজেপি গত 1.5 দশকে। এখন এই পরিস্থিতিতে তাদের সোশ্যাল মিডিয়ার কাছ থেকে আপনি হচ্ছে সুন্দর গণতান্ত্রিক সুবোধ আচরণ আশা করবেন, সেটার কোনো সুযোগ নাই আর কি। ফলে সেই সোশ্যাল মিডিয়াকে আমাদের দেশের ছেলে মেয়েদেরকে আমাদেরকে হচ্ছে মোকাবেলা করতে হবে এবং অনেক ক্ষেত্রে ইগনোর করতে হবে তাদের।
কোথায় কে চিল্লাচিল্লি করছে, কোথায় কোন পশু ডাকাডাকি করছে, ওটার সব কথার উত্তর আমাদের দরকার নাই দেওয়ার।